আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে চলে আসলাম আবারও নতুন একটি ক্লাস নিয়ে। আজকে আমাদের ক্লাসের জন্য থাকছে নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের সপ্তম অধ্যায় মূলধন ব্যয়। আমি আবারও বলতেছি, আজকে আমাদের আলোচনার বিষয় থাকতেছে নবম ও দশম শ্রেণীর সপ্তম অধ্যায় মূলধন ব্যয় সম্পর্কে। তো আলোচনা সম্পর্কে আজকে আমরা জানি নি। প্রথমে হচ্ছে আমাদের মূলধন ব্যয় জিনিসটা কি। মূলধন ব্যয় জিনিসটা কি? মূলধন ব্যয় হচ্ছে একটি প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহের জন্য যেই ব্যয় সংগঠিত হয় তাকে মূলধন ব্যয়, ইংলিশে আমরা বলি কস্ট অফ ক্যাপিটাল, তাকে কস্ট অফ ক্যাপিটাল বলা হয়। মূলধন সংগ্রহের আমাদের জন্য চারটি অংশ আমাদের কাছে রয়েছে। একটা হচ্ছে ঋণপত্র, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, একটা হচ্ছে সাধারণ শেয়ার, আরেকটা হচ্ছে অবন্টিত মুনাফা বা সংরক্ষিত আয়। আপনারা দেখে নিই ঋণপত্র জিনিসটা কি। ঋণপত্র বিষয়টা হচ্ছে, ঋণপত্রের সূত্র যদি আমরা খেয়াল করি, কেডি ইকুয়াল স্মল কেডি ইকুয়াল ক্যাপিটাল কেডি ইন্টু 1 - 80 × 100। আমি আবারও বলতেছি, কেডি ইকুয়াল স্মল কেডি ইকুয়াল ক্যাপিটাল কেডি ইন্টু 1 - 80 × 100। এখন আমরা জেনে নিব স্মল কে দিয়ে কী বোঝাচ্ছে এবং ক্যাপিটাল কে দিয়ে কী বোঝাচ্ছে, টি দিয়ে কী বোঝাচ্ছে। স্মল কেডি দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি যে ঋণ মূলধন ব্যয়। স্মল কেডি দিয়ে বোঝাতে চাচ্ছি ঋণ মূলধন ব্যয় বা ঋণপত্রের ব্যয়, অথবা আমাদের কাছে কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয়। তার মানে আমরা যে জিনিসটা পাইতেছি এটা হচ্ছে ঋণপত্র যদি আমাদেরকে বের করতে বলে বা ঋণ মূলধন ব্যয় যদি আমাদেরকে বের করতে বলে, ঋণ মূলধন ব্যয় যে কথা, ঋণপত্রের ব্যয় যে কথা, অর্থাৎ কর সমন্বয়কৃত মূলধন ব্যয় একই কথা। এবার চলে আসি ক্যাপিটাল কেডি দিয়ে আমাদের কি প্রকাশ করে। ক্যাপিটাল কেডি দিয়ে আমাদেরকে বোঝায় কর সমন্বয় পূর্বক ঋণ মূলধন ব্যয়। তার মানে স্মল কেডি এবং ক্যাপিটাল কেডির মধ্যে পার্থক্যটা কোন জায়গার মধ্যে? স্মল কেডি মানে হচ্ছে ঋণ কর সমন্বয়কৃত, আর ক্যাপিটাল কেডি মানে হচ্ছে কর সমন্বয় পূর্বক। তার মানে আমাদের কাছে কর সমন্বয় করার পূর্বের মানটা দেওয়া থাকবে, আমরা এই মানটা কেডির মানটা বসিয়ে দিয়ে আমরা কর সমন্বয়কৃত মানটা বের করে দিব। তারপরে হচ্ছে আমাদের টি মানে হচ্ছে করের হার। আমি আবারও বলতেছি, টি মানে হচ্ছে করের হার। এবার আমরা দেখে নেব অগ্রাধিকার শেয়ার কি। অগ্রাধিকার শেয়ার মানে হচ্ছে ক্যাপি। অগ্রাধিকার শেয়ার মানে হচ্ছে ক্যাপি ইকুয়াল ডিপি বাই এনএসবি অবলিক পি, ডিপি বাই এনএসবি ইন্টু 100। তাহলে অগ্রাধিকার শেয়ার মানে হচ্ছে কেপি ইকুয়াল ডিপি বাই এনএসবি ইন্টু 100। এবার আমরা জেনে দিব কেপি দিয়ে কী প্রকাশ করে অগ্রাধিকার শেয়ার, ডিপি দিয়ে কী বোঝায় অগ্রাধিকার শেয়ারের প্রতি লভ্যাংশ। ডিপি মানে হচ্ছে অগ্রাধিকার শেয়ার প্রতি লভ্যাংশ। এনএসবি মানে কি? এনএসবি মানে হচ্ছে অগ্রাধিকার শেয়ারের বিক্রি মূল্য অথবা বাজার মূল্য। এনএসবি নিয়ে আমাদের একটা কথা থেকে যায়, এনএসবি মানে হচ্ছে অগ্রাধিকার শেয়ারের বিক্রি মূল্য বা বাজার মূল্য। এখানে অনেক সময় আমাদেরকে একটু বিভ্রান্তিতে ফেলার জন্য আমাদেরকে অনেক সময় এখানে লিখিত মূল্যে বলে দেয়। লিখিত মূল্যের কোনো কাজ হবে না। তার মানে এনএসবি বা P0 মানে হচ্ছে অগ্রাধিকার শেয়ারের বিক্রি মূল্য অথবা বাজার মূল্য। আমরা এখন চলে আসব সাধারণ শেয়ার কি। সাধারণ শেয়ারকে আমরা কেই দ্বারা প্রকাশ করি। সাধারণ শেয়ার মানে কেই। সাধারণ শেয়ারকে আসলে দুইটি মডেলের মাধ্যমে প্রকাশ করা হয়। একটা হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধির মডেল, আর একটা হচ্ছে স্থির লভ্যাংশ বৃদ্ধির মডেল। এবার আমরা জেনে নিই শূন্য লভ্যাংশ বৃদ্ধির মডেল কোনটা। শূন্য লভ্যাংশ বৃদ্ধির মডেল হচ্ছে যার লভ্যাংশের কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ আমি আবারও বলতেছি, শূন্য লভ্যাংশ বৃদ্ধির মডেল হচ্ছে যার লভ্যাংশ বৃদ্ধি মূল্যের কোনো পরিবর্তন ঘটবে না। শূন্য লভ্যাংশ বৃদ্ধির মডেলের সূত্র হচ্ছে D1/P0। শূন্য লভ্যাংশ বৃদ্ধির মডেল হচ্ছে D1/P0। তাহলে আমরা পাশে ব্যাখ্যাটা দেখে নিই। কেই মানে হচ্ছে সাধারণ শেয়ার ব্যয়। কেই মানে হচ্ছে সাধারণ শেয়ার ব্যয়। D1 মানে হচ্ছে বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ। D1 মানে হচ্ছে বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ কত, এবং P0 মানে হচ্ছে শেয়ারের বাজার মূল্য। P0 মানে হচ্ছে শেয়ারের বাজার মূল্য কত। তো সাধারণ শেয়ারের দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধির মডেল, আরেকটা হচ্ছে আমাদের কাছে স্থির লভ্যাংশ বৃদ্ধির মডেল। স্থির লভ্যাংশ বৃদ্ধির মডেল কি? যে লভ্যাংশ বৃদ্ধির মডেলে পূর্ববর্তী বছরের তুলনায় প্রতি বছর একটা পার্সেন্ট পরিমাণ বৃদ্ধি পাবে এটা উল্লেখ করা থাকে। তার মানে আমাদেরকে বলে দিল এখন হচ্ছে 2025 সাল, 2024 সালে তাদের লভ্যাংশ বাজারে অর্থাৎ লভ্যাংশ বৃদ্ধি বা গত বছর তারা লভ্যাংশ দিয়েছিল 10%। গত বছর তারা লভ্যাংশ দিয়েছিল 10 টাকা করে প্রতি শেয়ার প্রতি। এবার তারা বলে দিল যে প্রতি বছর লভ্যাংশ বৃদ্ধি পাবে 5% হারে। তার মানে প্রতি বছর এবছর 5% বৃদ্ধি পাবে, আবার যখন সামনের বছরে যাওয়া হবে ওইখানে গিয়েও আবার 5% বৃদ্ধি পাবে। ওইটা হচ্ছে স্থির লভ্যাংশ বৃদ্ধির মডেল। স্থির লভ্যাংশ বৃদ্ধির মডেলের সূত্র হচ্ছে D1
ইন্টু 1 প্লাস এর জি। আমাদের বইয়ে যেভাবে উল্লেখ করা আছে, আমাদের বইয়ে যে বিষয়টা দেওয়া আছে ওই বিষয়টা হচ্ছে স্পষ্টভাবে আমাদের বইয়ে তারা এইভাবে উল্লেখ করছে সূত্রটা যে d1 বাই p0 প্লাস এর জি ইন্টু 100। আসলে d1 মানে হচ্ছে স্থির লভ্যাংশ বৃদ্ধির মডেল। d1 এর সাথে কাজটা কি করতে হবে, d1 এর মানটা বের করতে গেলে 1 এর সাথে প্লাসের জি করতে হবে এবং d এর সাথে গুণ করতে হবে। যেহেতু প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ মান বৃদ্ধি পাচ্ছে, এই কারণে আমরা সূত্রটা স্থায়ীভাবে আমরা এখানে মানে স্পষ্টভাবে আমরা এখানে উল্লেখ করে দিলাম যে d1 ইন্টু 1 প্লাসের জি বাই p0 প্লাসের জি ইন্টু 100। এখন মানে হচ্ছে আমাদের একটা এক্সট্রা মান চলে আসছে। জি মানে কি? জি মানে হচ্ছে লভ্যাংশ বৃদ্ধির হার, জি মানে হচ্ছে লভ্যাংশ বৃদ্ধির হার। তাহলে আমাদের হচ্ছে মূলধন ব্যয় আমাদের যদি করি তাহলে আমাদের হচ্ছে ঋণপত্র বের করতে হবে। ঋণপত্র চাইতে পারে আমাদের কাছে, অগ্রাধিকার শেয়ার চাইতে পারে, সাধারণ শেয়ার চাইতে পারে। যদি আমাদের কাছে সাধারণ শেয়ারের মধ্যে আবার দুইটা পার্ট আমাদের রয়ে গেছে, একটা হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধির মডেল, আর একটা হচ্ছে স্থির লভ্যাংশ বৃদ্ধির মডেল। চলুন দেখা যাক এবার আমরা উদাহরণের সাহায্যে আমাদের বিষয়টা পরিষ্কার করে নিই। উদাহরণের সাহায্যে আমরা যদি প্রথমেই দেখি PQR এর 10% ঋণপত্র 15 লাখ টাকা এবং করের হার 30% হলে ঋণ মূলধন ব্যয় নির্ণয় করো। ঋণ মূলধন ব্যয় নির্ণয় করো। তার মানে আমাদেরকে তারা বোঝাতে চাচ্ছে PQR একটি কোম্পানি, তাদের 10% ঋণপত্রর মূল্যটা হচ্ছে 15 লক্ষ টাকা এবং তাদের করের হার 30%, তার মানে হচ্ছে 30% হলে ঋণ মূলধন ব্যয় নির্ণয় করো। তো তাহলে আমরা ঋণ মূলধন ব্যয়ের সূত্রটা প্রথমে লিখে দিব। আমরা জানি ঋণ মূলধন ব্যয়, ঋণ মূলধন ব্যয় তার মানে কেডি ইকুয়াল স্মল কেডি ইকুয়াল ক্যাপিটাল কেডি ইন্টু 1 মাইনাস টি ইন্টু 100, 1 মাইনাস টি ইন্টু 100। তার মানে দাঁড়ালো আমরা কেডির মানটা বের করব। কেডির মানটা বের করতে হবে, কারণ আমরা খালি রেখে দিলাম। ক্যাপিটাল কেডির মান 10%, মানে তাকে ভাঙলে আমরা লিখতে পারি 0.10 এবং করের হার তারা আমাদেরকে বলে দিয়েছে 30%। যদি 30% হয় তাকে আমরা ভেঙে পাই 0.30। আমরা কি করলাম, কেডির জায়গায় কেডির মানটা বসিয়ে দিলাম, 1 এর জায়গায় 1 বসিয়ে দিলাম এবং টি এর মানে ট্যাক্সের জায়গায় মানে করের হারের জায়গায় আমরা করের হার বসিয়ে দিলাম ইন্টু 100 বসিয়ে দিলাম। ঠিক এইভাবে আমরা ক্যালকুলেটরের মানটা বসিয়ে সমান চাপলে আমাদের মানটা বের হয়ে যাচ্ছে 7%। তার মানে আমাদের ঋণ মূলধন ব্যয় বেরিয়ে গেল 7%। তো ঋণ মূলধন ব্যয় যে কথা আমি আবার বলে দিচ্ছি, ঋণ মূলধন ব্যয় যে কথা, ঋণপত্রের ব্যয় একই কথা, আবার কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় অর্থাৎ একই কথা। তো আমাদের আজকের আনসার চলে আসলো, ঋণ মূলধন ব্যয়, ঋণপত্রের ব্যয় এবং কর সমন্বয়কৃত মূলধন ব্যয় কত পার্সেন্ট? 7%। এবার আমরা দেখে নিব অগ্রাধিকার শেয়ার ব্যয়। আমরা একটা কোশ্চেন দেখে নিই। কোশ্চেনটা হচ্ছে PQR অগ্রাধিকার শেয়ার। PQR হচ্ছে অগ্রাধিকার শেয়ারের 100 কোটি টাকা, তার মূল্য হচ্ছে 100 কোটি টাকা। তারপর অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ 10 টাকা। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ তারা যে বন্টন করে ওটা হচ্ছে 10 টাকা করে এবং অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য 110 টাকা হলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো। অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য আমরা আগে বলেছিলাম অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে বাজার মূল্য বা বিক্রি মূল্য দেওয়া থাকবে। আমাদের কাছে তারা দিয়ে রাখছে বাজার মূল্য। বাজার মূল্য কত টাকা? 110 টাকা হলে অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয় করো। আমরা জানি অগ্রাধিকার শেয়ার ব্যয় ক্যাপি ইকুয়াল ডিপি বাই P0 ইন্টু 100। তো ক্যাপির মান আমরা বের করব, ক্যাপির জায়গাটা খালি থাকবে। ডিপির মান হচ্ছে 10 এবং P0 মান হচ্ছে 110, মানে বাজার মূল্য যেটা 110 টাকা। তো ক্যালকুলেটরে আমরা 10 বাই 100 10 ইন্টু 100 যখন আমরা গুণ করে দিই, বসিয়ে দিই, তখন আমাদের মানটা চলে আসে 9.09%। তার মানে আমাদের হচ্ছে অগ্রাধিকার শেয়ার ব্যয় হচ্ছে 9.09%। তো আমরা আবার ভালো করে খেয়াল করব যে এখানে বাজার মূল্য বা বিক্রি মূল্য আমরা ব্যবহার করব। বাজার মূল্য বা বিক্রি মূল্য যদি লিখিত মূল্য থাকে ওইটা কিন্তু আমরা অন্তর্ভুক্ত করব না। এটা প্রশ্নটাকে কনফিউশন করার জন্য আমাদের সামনে দিয়ে দেই। এবার আমরা দেখে নিব সাধারণ শেয়ার মূলধন ব্যয় কীভাবে নির্ণয় করতে হয়। আমাদের কোশ্চেনের কাছে তারা কি বলছে, একটি কোম্পানির শেয়ারের বর্তমান মূল্য 150 টাকা। এই কোম্পানির বর্তমান শেয়ার মূল্য 150 টাকা। প্রতিষ্ঠানটি এবছর প্রতি শেয়ারে 20 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করার জন্য বলছে। আমাদের কাছে তারা বলে দিচ্ছে কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয়। আমরা জানি কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয়টা আমরা দুইটা সূত্র ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আমাদের স্থির লভ্যাংশ বৃদ্ধির মডেল, আর হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধির মডেল। এখন আমরা যেহেতু এখানে কোনো কিছু স্পষ্ট বলা নাই বা বৃদ্ধি সম্পর্কিত কোনো কিছু বলা নাই বা পূর্ববর্তী বছরের লভ্যাংশ এবং বর্তমানে কত % বৃদ্ধি পাবে তা কোনো কিছুই বলা নাই, তাহলে আমরা কি ব্যবহার করবো? তাহলে আমরা
শূন্য লভ্যাংশ বৃদ্ধির হার আমরা ব্যবহার করব। তো এক্ষেত্রে আমরা জানি সাধারণ শেয়ার মূলধন ব্যয় কে ই সমান সমান D1/P0 × 100। এখানে আমরা কে এর মান বের করব, আমরা খালি রেখে দিলাম D1 এর মান হচ্ছে 20 টাকা আমাদের কাছে তারা বলছিল, এবং আমাদের শেয়ারের বর্তমান বাজার মূল্য 150 টাকা আমরা বসে দিলাম × 100। তার মানে আমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয় অর্থাৎ কে এর মান হচ্ছে 13.33%। সাধারণ শেয়ার মূলধন ব্যয় 13.33%। এবার আমরা দেখে নেব স্থির লভ্যাংশ বৃদ্ধির মডেলটা কি। আমাদের একটা প্রশ্ন বলা আছে, একটি কোম্পানির বর্তমান বছরের শেষে প্রতি শেয়ার প্রতি 12 টাকা হারে লভ্যাংশ প্রদান করে। তারা কি বলছে? একটি কোম্পানি বর্তমান বছর শেষে শেয়ার প্রতি 12 টাকা হারে লভ্যাংশ প্রদান করে এবং অতীতের তুলনায় লভ্যাংশ 10% হারে বৃদ্ধি পেয়েছে। আমরা যে কথাটা বলতেছিলাম, যদি লভ্যাংশ বৃদ্ধি পায়, এটা শূন্য না, এটা হবে স্থির লভ্যাংশ বৃদ্ধির মডেল। কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য 125 টাকা হলে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। তার মানে আমরা জানি সাধারণ শেয়ার মূলধন ব্যয়, এখন আমরা লিখতেছি স্থির লভ্যাংশ বৃদ্ধির মডেল, যেটা এটা কে ই সমান D1 × 1+G/P0 + G × 100। আমরা কে এর মানটা বের করব, কে ই খালি থাকলো আমাদের কাছে D1 × 1+G। তার মানে যেহেতু তারা আমাদের বলছে যে শেয়ার প্রতি কত টাকা, 12 টাকা হারে লভ্যাংশ প্রদান করে, আমরা 12 বসাই দিলাম। আর যেহেতু প্রতি বছর বৃদ্ধির হার 10%, তার মানে কি 1 + 0.10, তার মানে D1 এর মানটা হচ্ছে 13.2 এবং P0, এবং তারা বলছে বাজার মূল্য 125 টাকা, আমরা বাজার মূল্য বসাই দিলাম 125 টাকা ইন্টু প্লাসের জি এর মানটা, বৃদ্ধির মানটা কত, যেহেতু 10%, আমরা কি 0.10% বসে দিলাম ইন্টু 100। আমরা যদি 13.2-কে 125 দ্বারা ভাগ করি আর তার সাথে প্লাস করে দিই 0.10, আর তারপর যদি 100 দিয়ে গুণ করে দিই, আমাদের মানটা চলে আসে 20.56%। তার মানে সাধারণ শেয়ার মূলধন ব্যয় 20.56%। আমাদের আজকের আলোচনায় ছিল মূলধন ব্যয় সম্পর্কে। মূলধন ব্যয়ের প্রত্যেকটা অংশ আমরা বোঝানোর চেষ্টা করেছি, কোন প্রতীক দিয়ে কি প্রকাশ করতেছে তা বোঝানোর চেষ্টা করেছি, এবং প্রত্যেকটা উদাহরণ দিয়ে আমরা প্রত্যেকটা সূত্র ব্যবহার করে মানগুলো বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আজকের ক্লাসে আপনাদেরকে মূলধন ব্যয় সম্পর্কে যথাযথ ধারণা দিতে পেরেছি। আমাদের ক্লাসে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই পেজে আপনারা লাইক এবং ফলো দিয়ে দিবেন এবং যত পারেন শেয়ার করে দিবেন। আমাদের কিন্তু ইউটিউব পেজ আছে, ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের ফ্রেন্ডসদের কাছে পেজটিকে শেয়ার করে দিবেন। ওই পর্যন্ত নতুন দিন আবার নতুন ক্লাস নিয়ে চলে আসব, বা আপনাদের কোনো ক্লাস যদি আগ্রহ লেগে থাকে বা জানার থাকে, আপনাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, ইনশাআল্লাহ ওই ক্লাসটা দেওয়ার চেষ্টা করব। তো ওই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।